আমি ডক্টর সমদর্শী দত্ত। আমি কনসালটেন্ট পালমোনোলজিস্ট অ্যান্ড অ্যালার্জিস্ট। আজকে আমরা এখানে এসেছি, যদিও একটু আনকমন, কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ফুসফুসের সাথে রিলেটেড টপিক, যেটি হলো ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, যেটা ছোট করে আইএলডি বলে আমরা জানি। অ্যাকচুয়ালি আইএলডি কি, এটা জানতে গেলে আমাদের ফুসফুসের স্ট্রাকচারটা একটু বুঝতে হবে। আমাদের ফুসফুসটা শুরু হয় শ্বাসনালী দিয়ে। আমাদের গলা থেকে যে মূল শ্বাসনালীটা নিচের দিকে বুকের ভেতর নেমে যায় সেটাকে ট্রেকিয়া বলে। সেই ট্রেকিয়াটা বাইফার্কেট হয়ে দুটো ব্রঙ্কাস ভাগ হয়ে দুটো মেন শ্বাসনালী হিসাবে দুটো ফুসফুসে ঢুকে যায়। তারপরে সেই শ্বাসনালীটা ফুসফুসের ভেতর ঢুকে ডিভাইড হতে থাকে, গাছের শাখা উপশাখার মতো ব্রাঞ্চিং হতে থাকে, হয়ে 23 নম্বর জেনারেশনে গিয়ে সেটা শেষ হয় একটা বায়ুথলি, মানে প্রত্যেকটা শ্বাসনালী শেষ হয় একটা বায়ুথলি, বা আমরা যাকে ডাক্তারি পরিভাষায় অ্যালভিওলাস বলি। তা এরকম কোটি কোটি অ্যালভিওলাস দুদিকের ফুসফুসেই রয়েছে। তো এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমরা ফুসফুসের সিস্টেমটাকে তিনটে ভাগে ভাগ করি: লার্জ এয়ারওয়ে, স্মল এয়ারওয়ে অ্যান্ড লাং প্যারেনকাইমা। তা সেই লাং প্যারেনকাইমাটা হচ্ছে এমন একটা ফুসফুসের গঠনগত ভাগ, যার মধ্যে ওই ছোট ছোট বায়ুথলিগুলো থাকে, এবং তার বাইরে একটা নিশ্চিত আবরণ দিয়ে ফুসফুসের কিছু কোষ থাকে। তা এই ছোট ছোট ইউনিট গুলোকে ইন্টারস্টিশিয়াম বলা হয়, বায়ুথলিগুলোর মধ্যে যে কোষ থাকে এবং বায়ুথলিগুলোকে নিয়ে। তা এই যে ফুসফুসের স্ট্রাকচার, সেই ইন্টারস্টিশিয়ামে যখন কোনো অসুখ হয় তাকেই ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলে। সহজ করে বললে, এই জায়গাতে আমাদের মূলত অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আদান প্রদান হয়। তা সেইখানে যদি কোনো ক্রমে সেই কোষগুলির কার্যকারিতা নষ্ট হয়, অর্থাৎ সেখানে যদি কোন রকম ভাবে ক্ষতর সৃষ্টি হয়, তাহলে সেই অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আদান প্রদানে বিঘ্ন ঘটে। এটি বিভিন্ন কারণে হতে পারে। তা একত্রিত ভাবে এই ধরনের রোগগুলিকে আইএলডি বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলা হয়। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে আহ শুনতে খুব অবাক লাগলেও আমাদের মেডিকেল সায়েন্স অনেকটা প্রোগ্রেস করলেও এই ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ গুলোর মধ্যে সিংহভাগের কারণ স্পেসিফিক্যালি আমরা খুঁজে বার করতে পারি না। অনেক রকম পস্টুলেশন থাকে, অনেক রকমের হাইপোথিসিস থাকে যে অনেক কারণের একত্রিত ফল হয়তো সেই অসুখটি। তাকে আমরা বলি আইপিএফ, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। ডাক্তারি পরিভাষায় ইডিওপ্যাথিক কথাটির মানে হচ্ছে যার কারণ সঠিকভাবে জানা যায় না। তো এই গ্রুপটাকে আলাদা করে রেখে দিলে বাকি যে গ্রুপগুলো, সেগুলোকে কয়েকটা কারণ ভিত্তিক ভাগে ভাগ করা যায়। যেমন পরিবেশগত কিছু কারণ থাকতে পারে, যেমন তার মধ্যে অবশ্যই এয়ার পলিউশন, বা মানুষ অকুপেশনাল লাং ডিজিজ যাকে বলে, কাজের জায়গায় কিছু কিছু আহ বিষাক্ত গ্যাস বা রাসায়নিকের প্রভাব পড়তে পারে ফুসফুসের ওপর, তার জন্য ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হতে পারে। আবার কিছু কিছু বায়োলজিক্যাল ম্যাটার, যেরকম খুব কমনলি যেটা দেখা যায় বিশেষ করে আমাদের দেশে, যার প্রাদুর্ভাব বেশ ভালোই, সেটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস। তা সেখানে কি হয়, কোনো বায়োলজিক্যাল পদার্থ যেরকম কমনলি পায়রা জাতীয় পাখির পালক বা তার বর্জ্য পদার্থ থেকে এক ধরনের অ্যালার্জিক, এটা এমনি আক্ষরিক অর্থে যেরকম অ্যালার্জি আমরা বুঝি সেরকম নয়, একটা দীর্ঘমেয়াদী অ্যালার্জিক রিয়াকশন হয় যাকে হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস বলে। তা সেটি একটি ইম্পর্টেন্ট কারণ হতে পারে। আবার কিছু কিছু ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ জেনেটিক বা উত্তরাধিকার সূত্রে আমাদের শরীরে আসতে পারে। সুতরাং ওভারঅল এটা খুব ছোট করে বললাম। এর এর ক্লাসিফিকেশন অনেক অনেক বড়, অনেক হয়তো কমপ্লিকেটেড, কিন্তু শেষে যেটা মাথায় রাখতে হবে যে বেশিরভাগ ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের কারণ কিন্তু স্পেসিফিক্যালি এখনো আমরা জানি না, যে গ্রুপটাকে বলা হয় আইপিএফ, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। আমাদের ফুসফুসজনিত যে কোনো অসুখের যে কার্ডিনাল সিমটম গুলি হয়, তার মধ্যে তিনটি সিমটমই এখানে আমরা দেখতে পারি। যেরকম প্রথম হচ্ছে কাশি, কাফ, দীর্ঘমেয়াদী কাশি, যা কমছে বাড়ছে বা বারবার ফিরে ফিরে আসছে।
এবং এই কাশির ধরন মূলত শুকনো কাশি, ড্রাই কাফ। এই ড্রাই কাফ নিয়ে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের বেশ আহ, সিংহভাগ পেশেন্ট প্রেজেন্ট করে। 2 নম্বর হতে পারে শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা বলি ব্রেথলেসনেস অন এক্সারশন, এবং সেটা প্রোগ্রেসিভ। অর্থাৎ কিনা প্রথমে দেখা গেল যে 1 মাইল হাঁটলে হয়তো একটু দাঁড়াতে হচ্ছে, তারপরে দেখা গেল 100 গজ হাঁটলেই সেই মানুষটি হাঁপিয়ে যাচ্ছে, দাঁড়াতে হচ্ছে, বা 3 তলায় উঠলে আগে হাঁপাতেও, তারপর এখন 2 তলায় উঠলে হাঁপাচ্ছে। এবং যখন অসুখটা অনেকটাই প্রোগ্রেস করে যাচ্ছে তখন দেখা যাচ্ছে অ্যাট রেস্ট, অর্থাৎ কিনা বসে শুয়ে থাকলেও শ্বাসকষ্ট হচ্ছে। সুতরাং কাশি, শ্বাসকষ্ট এই দুটো হলো। 3 নম্বর ক্ষেত্রে চেস্ট টাইটনেস, যদিও শ্বাসকষ্টের সাথে এটা রিলেটেড। চেস্ট টাইটনেস বা বুকটা একটা চাপ চাপ ভাব, কেউ যেন একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে, এরকম একটা অনুভূতি হতে পারে। সুতরাং মূলত এগুলোই হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের সিমটমস। অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সটা কিন্তু ইভলভ করেছে ক্লিনিক্যাল সায়েন্স থেকে। এত ধরনের পরীক্ষা নিরীক্ষা বা প্রযুক্তিগত যে ধরনের সাহায্য আমরা আজকে পেয়ে থাকি বা ভবিষ্যতে আরো পাবো, সেই জিনিসগুলো তো আমাদের শুরু থেকে ছিল না। সুতরাং আমরা ওই ক্লিনিক্যাল আই দিয়েই কিন্তু অসুখ নির্ণয় করা থেকে শুরু করেছিলাম। তো সুতরাং ক্লিনিক্যাল এক্সামিনেশনের বা ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনের গুরুত্ব অস্বীকার করার জায়গা নেই। সুতরাং অবশ্যই রোগীর সাথে কথা বলে আমরা বোঝার চেষ্টা করি এটা হিস্ট্রিগুলো কিভাবে ইভলভ করছে, প্রোগ্রেস করছে কিনা, এই হিস্ট্রিগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে অবশ্যই ফিজিক্যাল এক্সামিনেশন, সেক্ষেত্রে লাং ইমেজিং, একটা গুড কোয়ালিটি লাং ইমেজিং। চেস্ট এক্সরে দেখে হয়তো আমরা সন্দেহ করি, কিন্তু তা থেকে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের ডায়াগনোসিস হয় না। সুতরাং ভালো কোয়ালিটির এইচআর সিটি থোরাক্স, অর্থাৎ হাই রেজলিউশন সিটি স্ক্যান দেখে আমরা ওই ইন্টারস্টিশিয়াম, একদম বায়ুথলির আশেপাশের যে ফুসফুসের অংশগুলো, সেগুলোর মধ্যে কোনো অ্যানোমালি আছে কিনা, কি ধরনের অ্যানোমালি, সেখানে নোডিউলস পাওয়া যাচ্ছে নাকি সেখানে একটা গ্রাউন্ড গ্লাস ওপাসিটি আমরা বলি, আবছা আবছা শ্যাডো পাওয়া যাচ্ছে নাকি ফ্লুইড জমে রয়েছে, এগুলো দেখার চেষ্টা করি। কিছু কিছু ক্ষেত্রে বায়োপসির প্রয়োজন হয়, যদিও সেটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। কিন্তু সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে যেখানে আমরা প্রপার ডায়াগনোসিসে পৌঁছাতে পারছি না, সেখানে লাং টিস্যু বায়োপসি, সেটা নিডল দিয়ে হতে পারে, ওপেন লাং সার্জিক্যাল হতে পারে, যদিও তার রিস্ক অনেক বেশি এখন। এবং এখন ইন্টারভেনশনাল পালমোনোলজি সাবজেক্টটি চলে আসায় আমাদের ব্রঙ্কোস্কোপির সাহায্যে শ্বাসনালীর ভেতর দিয়ে ওই লাঙের ইন্টারস্টিশিয়াম থেকে বায়োপসি নেওয়া যেতে পারে। আর এছাড়া জেনারেল রুটিন ব্লাড টেস্ট এবং কিছু স্পেসিফিক রোগ সংক্রান্ত ব্লাডের মার্কার প্যারামিটার, এগুলো দিয়েও আমরা রোগ নির্ণয় করে থাকি। যেহেতু এই রোগটি দীর্ঘমেয়াদী বা প্রোগ্রেসিভ, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসার পরিকল্পনা করতে হবে। কিছু চিকিৎসা ফলপ্রসূ হবে, কিছু হবে না, কিছু চিকিৎসা হয়তো পুরোপুরি ফলপ্রসূ হবে না। তা সেক্ষেত্রে অক্সিজেন থেরাপি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ পেশেন্টদের ক্ষেত্রে একটা সময় অক্সিজেনের প্রয়োজন হয়। পালমোনারি রিহ্যাবিলিটেশন, ওষুধপত্রে যাওয়ার আগে আমি এই ব্যাপারগুলি আলোচনা করছি, কারণ অসুখটা কিন্তু আনফর্চুনেটলি বেশিরভাগ ক্ষেত্রে প্রোগ্রেসিভ। এটাকে আটকে রাখা চেষ্টা করা হয় ওষুধের মাধ্যমে, কিন্তু আটকে রাখা যায় না। তা দ্বিতীয় হচ্ছে পালমোনারি রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশন কথাটার মানে তো খুব সহজ, যে আমাদের একটা মানে গঠনগতভাবে ফুসফুসের যেখানে সমস্যা রয়েছে এবং সেই সমস্যাটা হয়তো আগামী দিনে বাড়বে, এটা যদি ধরে নিই, তাহলে যতটুকু ফুসফুসের ক্ষমতা রয়েছে সেটাকে অপটিমাইজ করে কতটা আমরা কাজে লাগাতে পারি, সেটাই এই রিহ্যাবিলিটেশনের মাধ্যমে করানোর চেষ্টা হয়। এতে কি করা হয়, পেশেন্টদের বিভিন্নভাবে কাউন্সেলিং করানো হয়, গ্রুপ ট্রেনিং করানো হয়, বিভিন্ন এক্সারসাইজ, বিশেষ করে ব্রিদিং এক্সারসাইজ করানো হয়, যাতে করে যতটুকু লাং ফাংশন রয়েছে সেটাকে অপটিমাইজ করে সে যাতে জীবনযাপন করতে পারে। পরিশেষে ওষুধপত্রের কথা যদি বলি, মূলত 2 কি 3টে গ্রুপের ওষুধ ক্ষেত্র বিশেষে প্রয়োগ করা হয়। প্রথম হচ্ছে কর্টিকোস্টেরয়েড। কিছু অসুখের ক্ষেত্রে যেখানে ইনফ্লামেশন বা প্রদাহ খুব বেশি মাত্রায় হচ্ছে, তাকে সাপ্রেস করার জন্য প্রপার ডোজে কর্টিকোস্টেরয়েড, সেটা দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী দুটোই হতে পারে। এক্ষেত্রে পুরোটাই ডাক্তারবাবুর বিচারাধীন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো আহ, অনেক ওষুধ প্রয়োগ করে খুব একটা লাভ হয় না। তা সেই জিনিসটা ডাক্তারবাবুর সাথে আলোচনা করে তারপরেই আমাদের এগোতে হবে। সে তো আমরা তো জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তবে অবশ্যই প্রিভেন্ট করা যায় না বলাটা ভুল। তবে কিছু ক্ষেত্রে
এই রোগটার প্রসেসটা, যেটাকে ভিসিএস সাইকেল বলে, একবার যদি প্রসেসটা চালু হয়ে যায় সেটা হয়তো পুরোপুরি প্রিভেন্টেবল নয়। যেমন যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত অকুপেশনাল এক্সপোজারে আইএলডি হওয়ার চান্স বেশি, সেই সমস্ত জায়গায় যদি প্রিভেন্টিভ অ্যাপ্রোচ নেওয়া যায়, যেমন ধরুন স্টোন মাইনিং বা অ্যাসবেস্টাস ইন্ডাস্ট্রি, এই স্টোন মাইনিং এ সিলিকা বলে একটা পদার্থ শ্বাসনালীর ভেতর ঢুকে গিয়ে আইএলডি তৈরি করতে পারে। সুতরাং সেক্ষেত্রে প্রোটেকটিভ গিয়ার্স বা রেসপিরেটর বা মাস্ক ব্যবহার করা। দ্বিতীয় হচ্ছে আইপিএফ, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসের ক্ষেত্রে স্মোকিং এর একটা রোল কিন্তু আমরা খুঁজে পাই। 3 নম্বর হচ্ছে হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস, যেসব ক্ষেত্রে বিভিন্ন পাখি পক্ষীর এক্সপোজার বা উড ডাস্ট বা যারা কৃষিজীবী তাদের ক্ষেত্রে মোটামুটি প্রিভেন্টিভ অ্যাসপেক্ট এগুলোই: স্মোকিং সিজেশন, অকুপেশনাল প্রোটেকটিভ গিয়ার্স, আর হচ্ছে গিয়ে এই বায়োলজিক্যাল যে জিনিসপত্র যেখান থেকে হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস আসতে পারে সেগুলো অ্যাভয়েড করে চলা, এগুলোই প্রোটেকটিভ হতে পারে আর কি।